আসসালামু আলাইকুম উপস্থিত শিক্ষার্থীরা। আমি রাগিবনুর, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার এবং মেডিকেল স্টুডেন্ট অ্যাডভাইজার। তো তোমরা আজকে দেখতেই পারছো, আজকে আমরা আরেকটা কোর্স নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হলো মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন এক্সাম। তো এখন দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা আমার মনে হয় এটাকে ভর্তি পরীক্ষার চেয়ে একটা ভর্তি যুদ্ধ বললে অনেক ভালো শোনায়। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তার মাঝখানে কিছু গুটিকতক শিক্ষার্থী যারা অনেক বেশি মেধাবী, তারাই পারছে তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে। তাহলে কি সেই স্বপ্ন? সেই স্বপ্ন দেশের সরকারি মেডিকেল কলেজে নিজেকে সাদা আপনারা দেখবার স্বপ্ন, সেই স্বপ্ন নিজেকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত করে মানব সেবায় নিয়ে যেতে করবার স্বপ্ন। বাট এই স্বপ্নের সপ্ত সারথীদের মাঝখানে অন্যতম যোদ্ধা হলো আমাদের সেকেন্ড টাইমের মেডিকেল পরীক্ষার্থীরা। কেন দেখছোই তোমরা, তারা অনেক বেশি বাধা বিপত্তি পাড়ি দিয়ে অনেক বেশি পড়াশোনা করার মাধ্যমে, এবং তোমরা জানোই আমাদের সরকারি নিয়ম অনুযায়ী তাদের 3 নাম্বার কাটা যাচ্ছে, সেই 3 নাম্বার কাটা যাওয়ার জন্য যে গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটাকে কাভার করে তারা তাদের এই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করছে। তো সেই স্বপ্ন সারথীদের মাঝখানে একজন অন্যতম স্বপ্ন সারথী আমাদের সাথে আজকে উপস্থিত। তো প্রথমেই আমি আজকে আমাদের অনুষ্ঠানে যেই প্রোগ্রামটা আমরা লঞ্চ করব, সেই প্রোগ্রামে তোমাদের অনেক ধরনের কোশ্চেন্স রয়েছে, যে আমাদের এই কোর্সটা কবে আমরা লঞ্চ করতে যাচ্ছি, কোর্সটা কীভাবে হবে, এটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, আমরা কোথায় গিয়ে ক্লাস করতে পারবো, কোর্সটা কবে শুরু হবে, কারা ক্লাস নেবে, এই কোশ্চেন্সগুলো তোমাদের মাঝখানে অনেক বেশি ঘুরপাক খাচ্ছে। তো এই কোশ্চেন্সগুলো অ্যান্সার দিয়ে আজকের আমাদের এই কোর্সের ওরিয়েন্টেশন। তো এই ক্ষেত্রে আমি প্রথমেই বলতে চাচ্ছি, আজকের অনুষ্ঠানে তোমাদের সাথে কারা রয়েছে। প্রথমে তো তোমরা আমাকে দেখেই ফেললে, আমি রয়েছি এবং আমাদের সাথে রয়েছে মেডিকেল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট হেড ইব্রাহিম খলিল রনি ভাইয়া, এবং একটু আগে যেটা বলে ফেললাম যে স্বপ্ন সারথীদের মাঝখানে এক অন্যতম যোদ্ধা আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে, সে হলো একজন সেকেন্ড টাইম মেডিকেল পরীক্ষার্থী। আমাদের সাথে রয়েছে সুমন ছায়া খান মারওয়া, সে জাতীয় মেধা 33তম স্থান অধিকারী। তো আর বেশি কালক্ষেপণ না করে আজকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের যে বিশেষ অতিথি রয়েছে মারওয়া, তাকে আমি আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চাচ্ছি। তো ডেকে নিচ্ছি মারওয়াকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের স্ক্রিনে আবার চলে আসছে আমাদের এক বিশেষ অতিথি মারওয়া। তো তার বেশ কিছু কথা বললে না বললেই হয়। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় সে 3 নাম্বার কাটা যাওয়ার পরেও ঢাকা মেডিকেল কলেজ চান্স পেয়েছে। শুধু ঢাকা মেডিকেল কলেজ চান্স পায়নি, সে সমগ্র বাংলাদেশে 33তম স্থান অধিকারী। তো যারা এবার সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দেওয়ার কথা ভাবছো, বা যারা তাদের স্বপ্নের যে স্থান সেটা অর্জন করতে পারোনি, তাদের জন্য ও কিন্তু একটা রোল মডেল। তো আমরা আজকে তার কাছ থেকে শুনবো যে ও মানে কীভাবে এই অসাধ্যকে সাধন করেছে এবং তার এই জার্নিটা কেমন ছিল, সে কী কী ধরনের বাধা বিপত্তি, কী কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেছে, এবং যারা সামনে পরীক্ষা দিতে চাচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন, তারা তার কাছ থেকে কিছু সাজেশন নিতে পারে। তো প্রথমে চলে আসছে মারোয়ার কাছে। মারোয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, তো মারওয়া, প্রথমে তোমাকে আমি অনেক বেশি কংগ্রেচুলেশন জানাতে চাই। তোমার জন্য আসলে কংগ্রেচুলেশন জানানোর ভাষা আমার কাছে নাই, কেন তুমি এক অনেক অসাধ্যকে সাধন করেছো এবং অনেক ভালো একটি রেজাল্ট করেছো। শুধু চান্স পাও না, অনেক ভালো একটি রেজাল্ট করেছো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এতদিন অনেক বেশি কষ্ট করেছো, 1 বছর তুমি এক্সট্রা পড়াশোনা করেছো, যখন রেজাল্টটা পাবলিশ হলো ওই মোমেন্টটা যখন তুমি দেখতে পেলা তোমার নামের পাশে অ্যালফ্রেড কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, তোমার অর্জিত স্থান 33তম, ওই মুহূর্তটা কেমন ছিল যদি আমার সাথে একটু শেয়ার করতাম। আসলে অনেকক্ষণ ধরেই আর কি আমি ওয়েট করতেছিলাম যে রেজাল্ট কবে দিবে। সেদিন তো একটা গোলমাল হয়েছিল যে আজকে না কালকে এরকম। তো ওয়েট করতেছিলাম দুপুর থেকেই, মাগরিবের ওই সময় নামাজে একটু আগে রেজাল্ট দিল। রেজাল্টে পেয়ে আমি আর কি, তো আমি আর তখন আগে থেকেই উজু করা অবস্থায় ছিলাম, দোয়া পড়তেছিলাম। এরপর যখন রেজাল্টটা শুনলাম তাড়াতাড়ি আগে আম্মুকে, আপুরা কল দিচ্ছে, আমি আগে ইয়াতে নামাজ বসছিলাম যে শুকরিয়ার নামাজ আদায় করি। এরপর আর কি আম্মুদের সাথে আপুদের সাথে সবাই আস্তে আস্তে কথা বলে, মানে ওই দিন অন্যরকম একটা আনন্দের কান্না আর কি, শুক্রিয়ার কান্না। অনেক ধন্যবাদ আপু তোমাকে। তোমাকে তো অভিনন্দন জানাচ্ছি আমি, তার সাথে অভিনন্দন তোমার বাবা মাকে, যারা তোমার এতদিন তোমার পাশে ছিলেন, তোমার বাকি যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, স্পেশালি তোমার টিচার যারা যারা তোমাকে ট্রিট করেছেন এত ভালোভাবে, এবং সর্বোপরি অভিনন্দন আবারও তোমাকে যে তুমি এত ভালো একটা রেজাল্ট করেছো এতদিন কষ্টের পর থেকে। তো আপু, নর্মালি যেটা হয় যে আমাদের সেকেন্ড টাইম অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা কিছু কিছু ধরনের বাধা বিপত্তি ফেস করি, যে অনেকেই বলে যে এই প্রিপারেশনটা নেওয়া আসলে উচিত কিনা। সেকেন্ড টাইমে যেহেতু 3 নাম্বার কাটা যাচ্ছে, এবার থেকে 3 নাম্বার কাটা শুরু হয়েছে, সেক্ষেত্রে এই 3 নাম্বার কাটার পরও এই পরীক্ষা দেওয়া উচিত কিনা, বা পরীক্ষাটার প্রিপারেশনটা কতটা কঠিন হয়। তো এই তোমার যে টোটাল জার্নিটা, এই জার্নিটা তো অনেক দীর্ঘ একটা জার্নি। এই জার্নিতে তুমি এই ধরনের কোশ্চেন্স কি ফেস করেছো, এবং এই যে বিভিন্ন ধরনের কথা যখন মানে মাথায় আসতো, দ্বিধাদ্বন্দ্ব যে চান্স পাবো কি পাবো না, চান্স না পেলে তো আমি আর কোথাও পরীক্ষা দিতে পারবো না, বা এমন কিছু হয় যে সেকেন্ড টাইমে তো সব জায়গায় পরীক্ষা দেওয়া যায়ও না, তাই না? সেই ক্ষেত্রে তুমি এই চ্যালেঞ্জগুলো কিভাবে হ্যান্ডেল করেছো? প্রথমত হচ্ছে কি, রেজাল্টটা যখন খারাপ হয় আমি খুব স্বাভাবিকভাবে ভেঙে পড়ি। আহ,
একটু 5-6 মিনিট আমি খারাপই লাগছে, কান্না করছি, আম্মু দেখছি খারাপ লাগতেছে। এরপর আমি নিজ থেকে আর কি প্রতিজ্ঞা করছিলাম যে আমি আবার দিব, পারবো। কারণ আমার পেছনে যে ভুলগুলো ছিল ওইগুলো আমি বুঝতে পারছি যে আমার কি ভুল ছিল। দেন লম্বা সময় ধরে সেম বই পড়াটা অনেক কষ্টকর। সেম ক্লাস করা আবার এক্সাম দেওয়া একেবারে বলতে গেলে টাফ লাগে। আর ও যখন দেখতেছি বন্ধু বান্ধব সব জায়গায় টিকে গেছে, কেমন জানি একটা লাগতেছে। তো ওই জায়গা থেকে আর কি আমি আবার ধৈর্য ধরছিলাম যে কি না, আমি যদি চেষ্টা করি আরেকবার পারবো। ও যদি পড়াটা যদি নিজে কভার করতে পারি তাহলে দেখা যায় ডিপ্রেশনের লেভেলটা আমার কমে যায়। যদি পড়ার এবার আমি না পড়ি তাহলে ডিপ্রেশনটা বেড়ে যায়। আমি যেন বেশিক্ষণ সময় পড়ার দিকে রাখার চেষ্টা করতাম। আর যে মনে করেন যে কি বাসার থেকে সবসময় আমাকে সাপোর্ট করছে যে তুমি পারবে। আমার ভাই নিজেও সেকেন্ড টাইমার ছিল, এই জন্য আর কি আমার ইয়াটা ছিল, মনোবলটা আরো বেশি ছিল। তারপর হচ্ছে কি যখন ভাই আমার পড়তে ইচ্ছে করতো না আর কি, তখন হচ্ছে কি আমি ওই বইয়ের পাতায় আর কি বেশি বেশি করে ডিএমসিটা দেখতাম, যে স্বপ্নটাকে সবসময় চোখের সামনে রাখার চেষ্টা করতাম। কখনো কখনো দেখতাম যে কি মোবাইলে গিয়ে আমি ডিএমসির ভিডিও দেখতেছি যে ওখানে যেতে হবে আমাকে, ওইরকম যে আমার লাগতো কি ডিএমসির পুরো ভিউটা আর কি আমার চোখের মধ্যে বাসতো যে না আমি এখানে একদিন যাব, নিজের অধিকারে যাব। এরকম সবসময় নিজের স্বপ্নটাকে আর বাবা মার ইচ্ছাটা কষ্টটাকে আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করতাম। যতই ডিপ্রেশন আসুক তখন আমি ওইগুলোই কল্পনা করতাম যে না আমাকে যেতে হবে, কেন ওটুক পৌঁছাতে হবে, কষ্ট করলে যদি আল্লাহ চায় তাহলে হবে, তাকদিরের একটা বিষয় আছে। আমি এভাবেই আর কি নিজের সব কষ্টগুলো ওভারকাম করছিলাম। অনেক ধন্যবাদ আপু তোমাকে। তো ও একটা অনেক ভালো পয়েন্ট বলেছে যে এরকম দ্বিধাদ্বন্দ্ব, বাধা বিপত্তি, অনেক চ্যালেঞ্জের কথা আমাদের মাথায় আসবেই, বাট আমাদেরকে দুইটা জিনিসের উপর মানে বিশ্বাস রাখতে হবে। সেটা হলো একটা, প্রথম হলো আমার নিজের প্রিপারেশনটা, আমার নিজের কনফিডেন্স, এবং অবশ্যই মহান সৃষ্টিকর্তা আমাদের তাকদিরে যা লিখে রেখেছেন সেটাই হবে। সো কি হবে না হবে এটা বাদ দিয়ে আমাদের ফোকাস রাখা উচিত আমাদের পড়াশোনায়, এবং পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। তো অনেক ধন্যবাদ আপু তোমাকে। তো এই ক্ষেত্রে আমি এখন ওর কাছে নেক্সট কোশ্চেনে চলে যাব যে তুমি যখন প্রিপারেশন নিয়েছিলে সেক্ষেত্রে অবশ্যই 3 নাম্বার যেহেতু কাটা যাচ্ছে, তোমাকে মানে বাকি যারা পরীক্ষা যার থেকে 3 নাম্বার বেশি পেতে হবে, তাই না? সেই ক্ষেত্রে একটা এক্সট্রা প্রিপারেশন নিতে হয়। তো ফার্স্ট টাইমে তুমি এক ধরনের প্রিপারেশন নিয়েছো, সেকেন্ড টাইমে আসার পর তোমার প্রিপারেশনের যে হরাইজন এটাকে অবশ্যই তুমি অনেক বেশি ব্রড করেছো। তো এই ক্ষেত্রে আমি তোমাকে একটু বলবো যে তুমি তোমার প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলে, এক্সট্রা তুমি কি কি করেছিলে যেটা তোমার এত ভালো একটা রেজাল্ট অর্জনে তোমাকে সাহায্য করেছে, এবং তোমার প্রিপারেশন নেওয়ার ট্রিক এবং টেকনিক্সগুলো কেমন ছিল? শুরু থেকেই বলবো যে কি আমি একদম যখন থেকে শুরু করি, মার্চ থেকে তো আমি শুরু করি 15 তারিখ থেকে। দেখা মার্চের 15 তারিখ থেকে শেষ অবধি আমি যেদিন মেডিকেলে পরীক্ষা হয় এই সকাল অবধি আমি ডেডিকেটেড ছিলাম। মানে কোনো ধরনের ফাঁকিবাজি আমি দিনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আর রেগুলারটি তো মেনটেন করতাম। আর আমার যেটা হচ্ছে কি মনে হয় যে কি পরীক্ষায় 95.5 এটা যে তুলসী এর পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে কি আমি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করছি আর এক্সাম দিছি। এক্সামের ভুলগুলো আমি কখনো ওই অ্যান্সারটা পড়ি নাই, আমি গিয়ে 4টা অপশন ব্যাখ্যা করছি, ব্যাখ্যা করার পর আমি ওই টপিকে যাইতাম, তারপর টপিকে যে 5-6টা লাইন বা 10টা লাইন আছে সবগুলো একটা একটা করে ক্লিয়ার করতাম, আবার নিজেগুলো আত্মস্থ করার চেষ্টা করতাম। এই যে এটা করার কারণ দেখা গেলো যে একটা একটা টপিক যখন আমি ভুলগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতেছি, দেখা গেলো কোনো টপিকে আমার বাদ নাই যে আমি এখানে লেগিংস আছে এরকম এইটা। তারপর হচ্ছে কি এক্সামের যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা অনেকে পারে কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্য পারে না, এটা আমি এক্সাম দিতে দিতে এটা আমি কভার করছিলাম। আর নার্ভ সিস্টেমটা যেরকম আমি অনেক জায়গায় ভর্তি থেকে কি করছি, প্রশ্নের প্যাটার্ন বিভিন্ন রকম হয় ও সব প্যাটার্নের মধ্যে এক্সাম দিছি, যার কারণে দেখা গেলো কি আমার ওই যে এক এক রকম প্রশ্ন আসে, এটা সহজ, এটা কঠিন, এটা মাঝারি, এটা একটু ট্রিকি টাইপের, ওইগুলো কোনোটাই আমার ভীতি লাগে না পরীক্ষার হলে। মানে সব বলতে গেলে কি বেশি এক্সাম দিতে হবে, বেশি প্র্যাকটিস করতে হবে। আর রিভিশন তো কোনো বিকল্প নাই, রিভিশন না দিলে এক্সামে গিয়ে আবার একটু প্যারা খেতে হয়। এই জন্য বলবো যে রিভিশন এক্সাম এটা। আর সবসময় নিজের উপর কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো। সবসময় পড়ার মধ্যে থাকতে হবে। অবশ্যই এমন না যে কি সারা দিন আমাকে পড়তে হবে এরকম না, আমার মাইন্ডে আজকে ডেইলি যেটা টার্গেট এটা পুরোটাই শেষ করে তারপর আমি শুভ, এর আগে না, এরকম। তো ওর কথাটাকে যদি আমি একটু সামারাইজ করতে চাই, তাহলে ও যেটা বললো যে ফুল টাইম অনেক একদম কোনো রকম ফাঁকিবাজি করা যাবে না, যেটা ও বললো যে আমাদেরকে খুব ভালো মতো অনেক বেশি পারসেভারেন্স শো করতে হবে, এবং একটা ব্যাপার যে খুব বেশি এক্সাম দেওয়ার কথা একটা পয়েন্ট বললো, এটাকে আমি সবসময় খুবই সাপোর্ট করি। যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা হয় যে সব কিছু জানে, বাট পরীক্ষা হলে টাইম ম্যানেজ করতে না পেরে সে হয় 70টা কোশ্চেন হয়তো মার্ক করতে পারছে, বাকি 30টা সে অ্যান্সারই করতে পারলো না। তো এই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং আমি বলবো যে এই জন্য বেশি বেশি এক্সামস দেওয়া এবং প্রিপারেশনটা অবশ্যই খুব ভালো মতো করে নেওয়া। এবং আমার মনে হয় যে এক্ষেত্রে মেইন বইয়ের পাশাপাশি কিছু রেফারেন্স বইও মনে হয় তুমি পড়াশোনা করে
করেছিলে। তো এই রেফারেন্স বইগুলো পড়াশোনার মাধ্যমে দেখবো যে অনেক সময় আমাদের ডাউট থাকে যে সব কোশ্চেনে কি আজমল স্যারের বই থেকে আসবে, আলিম স্যারের বই থেকে কিছুই আসবে না, এবার কিন্তু অবশ্যই এসেছে। তো এই ক্ষেত্রে আমি বলবো ওর প্রিপারেশনটা ওকে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে এবং সে এত বেশি একটা মার্কস ক্যারি করতে পারছে এই প্রিপারেশন নেওয়ার জন্য। তো এখন আপু তোমার কাছে আমি অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসবো, সেটা হলো যে এবার যারা তোমার জুনিয়র, যারা এবার হয়তো কোনো কারণে তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি, এটার কারণে অনেক ধরনের কারণ থাকতে পারে। আমাদের দেখা যায় যে যারা সেকেন্ড টাইম আমরা যারা চান্স মিস করে ফেলি, দেখা যায় যে খুব কম মার্কসের জন্য চান্সটা মিস হয়ে যায়, অথবা কিছু ভুলের জন্য, লাইক প্রিপারেশন নেওয়ার স্ট্র্যাটেজি হয়তো তার ঠিক ছিল না, পরীক্ষার হলে গিয়ে সে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, এই কারণে অনেক সময় চান্স মিস হয়ে যায়। এরকম অনেক নানাবিধ কারণ থাকতে পারে। তো কোনো একটা কারণে তোমার জুনিয়র যারা এবার চান্স পায়নি, তারা যে সেকেন্ড টাইমে অ্যাপিয়ার করতে চায়, তো তাদের ক্ষেত্রে তোমার যদি কিছু সাজেশন শেয়ার করতে, বা কোন কোন ট্রিক্স অ্যান্ড টেকনিক অ্যাপ্লাই করা উচিত, এবং তাদের মনোবল ধরে রাখার জন্য, ডিপ্রেস না হওয়ার জন্য কি কি ধরনের তুমি পন্থা অবলম্বন করতা, এটা যদি তার সাথে তুমি একটু শেয়ার করো। সেকেন্ড টাইম জার্নিতে পড়ালেখাটা আছে মানে মেধা থাকার চেয়ে এটা স্টাডিয়াস হওয়াটা বেশি জরুরি, আমার পরিশ্রমী হওয়াটা বেশি জরুরি, এটা আমি মনে করি। তারপর মনে করবো ডিপ্রেশনটা কাজ করে, এটার জন্য আমি বলবো যে কি যদি রেগুলার পড়ার মধ্যে থাকে বা কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যদি যুক্ত থাকে, তাহলে ভাইয়াদের গাইডলাইনগুলো শুনলে অনেক সময় দেখা যাচ্ছে কি ওই ডিপ্রেশনটা আর কাজ করে না। আর পড়ালেখার ব্যাপারে বলবো যে কি প্রত্যেকটা প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে একটা নিজে একবার দেখে নেওয়া, তারপর ক্লাস করা, কনসেপ্ট ক্লিয়ার করা ক্লাস থেকে, তারপর ভালোভাবে নিজে আত্মস্থ করা, এটা এরপর যেগুলো মুখস্থ করার পয়েন্ট আছে সেগুলো মুখস্থ করা, দেন ওইটার উপর প্র্যাকটিস করা, এক্সাম দেওয়া। এরপর হচ্ছে কি ভাই আবার রিভিশন। কি আমার আমার একটা রুলস ছিল যে কি 147, আমি একদিনে পড়তাম, এটা আবার 4 দিনে পড়তাম, এবার 7 দিনে পড়তাম। এটা 5 দিনে পড়তাম, 1 নম্বর দিন এবং 7 নম্বর। হ্যাঁ, ওভাবে পড়তাম। 147 রোল ছিল এটা আর কি। তো আমি ওভাবে পড়তাম, এই জন্য দেখা গেলো যে রিভিশন বেশি দেওয়ার কারণে ওটা হচ্ছে কি আমার কভার হয়ে যেত। আর যদি বলি যে কি ডিপ্রেশন কাজ করে যে কি হবে কি হবে না, অনেকেই আমি এটা বলবো যে কি এটা বাবারই দরকার নেই, কারণ আমি 3 মার্ক কেটে পারছি এটা না, এর আগেও 5 মার্ক কেটে ডিএমসি চান্স হয়েছে। মেডিকেল সিট তো দূরের কথা, ডিএমসিতে চান্স হয়েছে সেকেন্ড টাইমের থেকে। আমার বাড়িতে এখন মোটামুটি আমি 5 জন মতো দেখছি। সো এটা নিয়ে হেজিটেট ফিল করে দিব কি দিব না এরকম কোনো কিছু করার দরকার নেই। যদি সাহস নিয়ে শুরু করতে পারে, তাহলে আমি বলবো যে শুধু মেডিকেল না, ডিএমসি পসিবল। ইভেন আমি মনে করি যে কি যদি ভালো করে এমন হয় যে আল্লাহ যদি আমাকে আরো 3টা নাম্বার বেশি দিত, তাহলে টপ 10 এর মধ্যে ঢুকতো। তা আমি বলবো যে টপ 10 এর মধ্যে ঢুকাও পসিবল হইতো। সো ডিপ্রেশনে লাভ নেই, আল্লাহর কাছে চাও, পড়ো, দেখবে যে আল্লাহ ঠিক একটা ভালো জায়গায় নিয়ে গেছে, যেটা তোমার জন্য ভালো এটা তোমার হবে হবে, এটাই। ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ আপু তোমাকে, ও কয়টা খুব সুন্দর সুন্দর পয়েন্ট তুলে ধরেছে। সেটা হলো যে চান্স হবে কি হবে না এটা তো আমাদের হাতে নেই, তাই না? আমাদের হাতে রয়েছে পরিশ্রম করাটা। সো আমাদের হাতে যেটা রয়েছে আমাদের সেটাই খুব ভালো মতো ইনকালকেট করা উচিত, খুব বেশি বেশি করে প্রিপারেশন নেওয়া উচিত। এবং ও যেটা বললো যে ডিপ্রেসড হলে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে খেয়াল, তার স্মরণ করতে পারি তাকে, এবং তিনি যেহেতু দেয়ার মালিক, সো তার কাছে আমরা চাইতে পারি খুব বেশি বেশি করে। তো অনেক ধন্যবাদ আপু তোমাকে। ইনশাআল্লাহ তুমি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ডাক্তার হিসেবে মানুষ সেবা নিজেকে নিয়োজিত করতে পারবা, এবং ঢাকা মেডিকেল কলেজে অ্যাজ এ সিনিয়র তোমাকে অনেক বেশি আমি স্বাগতম জানাই। তোমার সাথে আবারও ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে। তো ওকে আমরা আমাদের আজকের প্রোগ্রাম থেকে এবারের মতো বিদায় জানাচ্ছি। ইনশাআল্লাহ আপুর সাথে আবার তোমাদের কথা হবে, এবং ওর সাথে তোমাদের যদি কোনো পার্সোনাল কোনো কোয়েরি থাকে তোমরা ব্রাঞ্চে এসে কথা বলতে পারো এই ব্যাপারগুলোতে। তো তার সাথে তুমি যদি কথা বলতে চাও, যারা সেকেন্ড টাইমে অ্যাপ্লিকেশন করার কথা ভাবছো, তো এবার তার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যেতে যাচ্ছি। অনেক ধন্যবাদ মারা তোমাকে। তো বন্ধুরা, তোমরা যারা পিছনে দেখতেই পারছো অনেক বড় করে লেখা মেডিকেল ভর্তি প্রস্তুতি 2025-26 সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন কোর্স প্রেজেন্টেশন। তো এখানে তোমাদের অনেক আমি অলরেডি অনেকগুলো কমেন্টসই দেখতে পেলাম যে কোর্স কবে থেকে শুরু হবে, ক্লাস কি অফলাইনে হবে নাকি অনলাইনে হবে, কোন কোন ব্রাঞ্চে ক্লাস করা যাবে। তো মূলত এই কোর্সটাকে এখন আমরা কীভাবে প্রেজেন্ট করতে যাচ্ছি, কীভাবে তোমাদের কাছে প্যালেটেবল করতে যাচ্ছি, এটা নিয়ে মূলত আজকের আমাদের লাইফটা। অলরেডি তোমরা একজন সেকেন্ড টাইমের সাথে কথা বললা, এবং তার কথা আমরা বুঝতেই পারলাম যে প্রিপারেশন যদি খুব ভালোভাবে নেওয়া যায়, চান্স পাওয়াটা খুবই সহজ আমি বলবো, এবং খুবই সহজপর। তো এই ক্ষেত্রে ও যেটা বললো যে একটু ভালোভাবে পড়াশোনা করলে দেখা যেত ও সে টপ 10-এর মাঝখানে চলে আসতে পারতো। তো তোমাদের দিয়েও সম্ভব। সো আমরা এই জন্যই লঞ্চ করতে চাচ্ছি আমাদের সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন কোর্স। তো এবার এই কোর্সটা কীভাবে রান করবে এটা নিয়ে আলোচনা করার জন্য আমি আমাদের আজকের প্রোগ্রামে বিনীতভাবে অনুরোধ করছি মেডিকেল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড ডক্টর ইব্রাহিম খলিল রনি ভাইকে। দেখে নিচ্ছি ডক্টর ইব্রাহিম খলিল রনি ভাইকে।
তো আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদের আজকের এই কোর্সটাকে আমাদের যারা আমাদের দর্শক রয়েছে বা আমাদের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে প্রেজেন্ট করার জন্য। তো ভাইয়া প্রথমেই চলে যাচ্ছে আপনার কাছে, যে প্রথম পয়েন্টটাতে আমি যেটুকু খেয়াল করি যে প্রথম যে কোশ্চেনটা আমাদেরকে একটু একটু রিক্যাপিচুলেট করতে হবে যে কেমন ছিল এবছরের প্রশ্নটা। 2024-25 সালের প্রশ্ন এবারের হায়েস্ট মার্ক করেছে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে এবং লোয়েস্ট মার্ক, হায়েস্ট মার্ক সব কিছু নিয়ে আলোচনা করার জন্য ভাইকে আমি একটু বিনম্র অনুরোধ করবো। এবার কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন স্ট্যান্ডার্ডটা এই বছরে কেমন ছিল এবং কোন কোন জায়গাগুলো থেকে খুব বেশি বেশি কোশ্চেন এসেছে এবং আগের বছর কোশ্চেনের সাথে এই বছর কোশ্চেনের কিছু কি ডিফারেন্স আছে কিনা এবার ভাইয়ের কাছে আমি জানতে চাবো। 2024-25 এই বছরের ভর্তি পরীক্ষার কোশ্চেন যদি আমরা যদি দেখতে চাই তাহলে আচ্ছা, জুলজিতে টোটাল 17টা কোশ্চেন ছিল এবছর। এর ভিতর আজমল স্যারের বই থেকে 9টা কোশ্চেন ছিল এবং আলিম স্যারের বই থেকে 8টা কোশ্চেন ছিল। বোটানিতে বাকি 13টা। আমরা জানি টোটাল বায়োলজিতে 30টা কোশ্চেন থাকে, এর ভিতরে বোটানির যে 13টা কোশ্চেন হাসান স্যারের বই থেকে ছিল 8টা কোশ্চেন এবং আলিম স্যারের বই থেকে বাকি 5টা কোশ্চেন। ম্যাথের কথা যদি বলি, ম্যাথ ফিজিক্সে প্রায় 8টা ম্যাথ ছিল এবং কেমিস্ট্রিতে 3টা ম্যাথ ছিল, যা বিগত বছরের ম্যাথের সংখ্যা থেকে এবার অনেক বেশি ছিল। আচ্ছা, 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম শিক্ষার্থীদের চান্স পাওয়ার হার বৃদ্ধি পাওয়ার কারণটা কি? এই কোশ্চেনটাতে এসে আমি একটু থামি, এবার আমি একটু আমার পরিচয়টা দেই এবং ওভারঅল সেটা একটু বলি। আমি ডাক্তার রনি, আমি মেডিকেল কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হেড হিসাবে আছি এবং তোমাদেরকে আজকে আরেকটা আলাদাভাবে পরিচয় দিতে হবে, আমিও একজন সেকেন্ড টাইমের স্টুডেন্ট। আমি প্রথম বছর সিলেট মেডিকেল কলেজে চান্স পাই, সেটা 2007 সালের ভর্তি পরীক্ষার কথা, এবং পরের বার 2008 সালে আমি আবার ভর্তি পরীক্ষা দিই এবং দ্বিতীয়বার আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পাই। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কেন আমি আবার দ্বিতীয়বার দিলাম। আমি বেড়ে উঠছি পুরান ঢাকায়, আমার স্কুল ছিল আর্মেটোলা গভর্নমেন্ট হাই স্কুল, ওখানে একদম বাসার পাশে ছিল সলিমুল্লাহ মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেল কলেজ, সেটাও ছিল পাশাপাশি। এ কারণে আমার ছোট থেকে একটা স্বপ্ন ছিল আমি বড় হব যখন, তখন ইনশাল্লাহ এই মেডিকেলগুলোর ভিতর কোনো একটাতে পড়ব। প্রথমবার হয়তো কোনো কারণে আমি আমার কাঙ্ক্ষিত যে স্বপ্নটাতে পৌঁছাতে পারি নাই, এই কারণে আমি সিলেট মেডিকেলে কিছুদিন পড়ি, তারপর আবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য চলে আসি, আবার প্রিপারেশন নেই এবং দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার পর আমার দ্বিতীয়বার ঢাকা মেডিকেল কলেজে চান্স হয়। এখন যদি কোশ্চেন আসে দ্বিতীয়বার দেওয়াটা কি আপনি বেনিফিশিয়াল মনে করেন না আপনার জন্য মনে হয় 1 বছর লস হলো? পরবর্তীতে আমি যখন দেখলাম আমি যখন পাশ করলাম বিসিএস পরীক্ষা, বিসিএস ভাইবা দিতে গেলাম, এই যে ডিএমসি বা দ্বিতীয়বার আমি আমার পজিশনটা আরো সামনে নিয়ে আসলাম, এটা আমার লাইফে খুব বেশি বেনিফিশিয়াল। অন্যান্য যত পরীক্ষা বা বর্তমানে আমি যে পজিশনে আছি এটার পিছনে ডিএমসির অবদান অনেক বেশি। সো আমি বলবো নিজেকে অবশ্যই সামনের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। শুরুর দিকে যখন 2007-08 বা ওই সেকেন্ড টাইমের পরীক্ষাগুলো ছিল, শুরুতে একদমই কোনো মার্কস কাটা যেত না। ফার্স্ট টাইমাররা যা পরীক্ষা দিবে সেকেন্ড টাইমাররা একই রকম হিসাব হবে, কোনো কাটাকাটি নিয়ম নাই। বাট 2013-14 সালের দিকে এসে নিয়ম করলো সরকার, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে 5 মার্কস কাটা যাবে। মানে ফার্স্ট টাইমার যার পরীক্ষা আসবে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে -5 হয়ে তারপর কাউন্ট হবে। এই কারণে দেখা গেল যে বেশ কিছু স্টুডেন্ট সেকেন্ড টাইম দেওয়ার পরেও সামনের দিকে একটু কম পাচ্ছে, চান্স পাচ্ছে, সেকেন্ড টাইম বেস্ট ভালো স্টুডেন্ট চান্স পাচ্ছে, বাট কিছুটা পিছনের দিকের মেডিকেল কলেজে চান্স পাচ্ছে এবং চান্স প্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা প্রায় 60-65%। তার আগে আরো বেশি ছিল, আমাদের সময় সেকেন্ড টাইমের স্টুডেন্টের চান্স পাওয়ার সংখ্যা ছিল প্রায় 70-75%। এবার আসি এই বছরের কথা। এই বছর আবার নিয়মটা চেঞ্জ হলো,
5 মার্কস কাটা যেত যে নিয়মটা, সেটা আবার চেঞ্জ হয়ে নিয়ম হলো যে এখন থেকে 3 মার্কস কাটা যাবে সেকেন্ড টাইম পরীক্ষা দিলে। এ কারণে এই বছরও চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের ভিতরে সেকেন্ড টাইম চান্সপ্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা বেশ বেশি। সেই প্রায় 60%-এর মতো স্টুডেন্ট বা তারও বেশি স্টুডেন্ট এবার সেকেন্ড টাইম থেকে চান্স পেয়েছে। গত বছর যেটা দেখা গেল সেকেন্ড টাইম চান্স পাচ্ছে, বাট ডিএমসি সলিমুল্লাহতে কম, কিন্তু এই বছর আর সেটাও নাই। সেকেন্ড টাইমাররা এই বছর ডিএমসিতেও বেশ কিছু স্টুডেন্ট আছে, 3 মার্কস কাটা যাচ্ছে, তারপরেও তারা এই তো দেখতেই পাইছো আগের জন 33তম হয়ে দেখাইছে, তার 3 মার্কস কাটার পরেও এই 3 মার্কস যদি কাটা না যেত, সে বলে গেছে সে হয়তো 1 থেকে 10-এর ভিতরেই থাকতে পারত। সো সেকেন্ড টাইম চান্স পাওয়ার হার কেন বাড়লো, এটার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পরের কোশ্চেনে যাব, বাট তার আগে আমি একটু বলি সেকেন্ড টাইম পড়তে গেলে তোমার জন্য কি কি সুবিধা আছে আবার কি কি অসুবিধা আছে, এটা একটু বলি। তুমি সেকেন্ড টাইম যখন পড়াশোনা করতে যাবা, তোমার সুবিধা যেটা, 1 নাম্বার কথা, তুমি ভর্তি পরীক্ষার নিয়ম কানুন জানো, কিভাবে পড়তে হয়, কি পড়তে হয়, কিভাবে কোশ্চেন আসে, কত মার্কসের পরীক্ষা হয়, কত পেলে, এগুলো সব তোমার জানা আছে। তুমি প্রথমবার যে সময়টা পাইছো চান্স পাওয়ার বা প্রিপারেশন নেওয়ার জন্য, সেটা তোমার জন্য হয়তো পর্যাপ্ত ছিল না। তুমি হয়তো খুব বেশি খারাপও করো নাই, এই 5 মার্ক 7 মার্ক 10 মার্কসের জন্য চান্স পাও নাই, অলমোস্ট কাছাকাছি একটু হলে হয়তো চান্স পাইতা। এই যে একটু গ্যাপ, সেটা এবার তুমি পোষায় নিতে পারবা, কারণ এবার সময় বেশি পাবা। এবার সেকেন্ড টাইম যখন পড়তে যাবা, যদি এখন থেকেই শুরু করো, ফাইনাল পরীক্ষা আসতে আসতে বেশ মানে প্রথমবারের প্রায় ডাবল বা 2.5 গুণ সময় বেশি পাবা। প্রথমবার তুমি যদি 4 মাস সময় পেয়ে থাকো, এবার সময় পাবা প্রায় 10 মাস। তুমি একটা বই 2 বার পড়লে যতটুকু জানতে পারবা, ওই বই থেকে যতটুকু কোশ্চেনের উত্তর দিতে পারবা, সেম ওই বইটাই যদি তুমি 10 বার পড়ো, স্বাভাবিক না তোমার মার্কস বাড়বে তো নাকি? তুমি প্রথমবারই যদি 60 বা 65 পেয়ে যাও, স্বাভাবিক তুমি এই বইটাই এই পড়াশোনাগুলাই যদি আরো বেশি বেশি করো, সেই 65 মার্কসটা তোমার 85 মার্কসে পরিণত হবে। তুমি চান্স পাওয়ার সুযোগ পাবা বা পড়াশোনা করার সময় পাবা বেশি। যদি পরিশ্রম করো, তাহলে তোমার এই যে সেকেন্ড টাইমের সুবিধাটা, তুমি অনেক বেশি প্রিপারেশন নিতে পারবা। অসুবিধা কি কি? আমিও যে অসুবিধাগুলো ফেস করছি, আশেপাশের পরিবেশটা আসলে সেম থাকে না। তোমার আত্মীয় স্বজন, একটু দূরের আত্মীয় স্বজন যারা আছে, তারা সুযোগ পেলেই তোমাকে কথা শোনাবে, খোঁটা দিবে, সহজ বাংলায় যদি বলি, তোমাকে কথা শোনাতে তারা ভুল করবে না। বাট এই যে কথা শোনার যে সুযোগটা, একটা প্রবাদ আছে না, হাতি বিপদে পড়লে চামচিকাও লাথি মারে। আমরা এখন একটু বিপদে আছি, অসুবিধা নাই, বাট আমরা বিপদে থাকবো না। আমিও যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিতে আসলাম, তখন অনেকের কথা শুনছি, বাট যখন দ্বিতীয়বার ডিএমসিতে চান্স পেয়ে গেলাম, ওই মানুষগুলাই যে আমাকে বলছে এর দিয়ে বেশি কিছু আশা করা উচিত না, সেই মানুষটাই আমাকে বলছে আমি জানতাম একদিন রনি অনেক বড় কিছু করে দেখাবে। এগুলা মানুষের কথা শুনে আসলে হতাশ হওয়া যাবে না, ডিপ্রেশনে ভোগা যাবে না। আমার লাইফের ক্ষেত্রে এই কথাগুলো হচ্ছে 2007-8 সালের কথা, আজকে 2025। এখন আমার কাছে এই ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, আমি না থার্ড টাইম, এগুলো কিছুই মনে হয় না। বাট আমি যেটা মনে করি, আমার ডিসিশনটা ভালো ছিল। আমি আজকে 2025-এ এসে ভালো থাকতে পারতেছি বা ভালো অবস্থায় আছি, ওই যে ওই সময়টাতে পরিশ্রম করছি এই কারণে। তোমাদের ক্ষেত্রে সেম কথাটাই বলবো। এখন হয়তো তোমরা একটু খারাপ আছো, একটু হতাশ আছো, একটু বিষণ্ণতায় আছো, এখন তোমাদেরকে অনেক বেশি কথাবার্তা শোনানো হচ্ছে, বাট এই তো কয়টা সময়ের ব্যাপার। কিছুদিন পরিশ্রম করলেই, লেগে থাকলেই তুমি আবার সুন্দরভাবে ওভারকাম করতে পারবা, তোমার লাইফটা আবার সুন্দরভাবে গুছিয়ে যাবে। এখনো অনেক সময় আছে। আচ্ছা, আমি পরের কোশ্চেনে একটু যদি যাই, 24-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম শিক্ষার্থীদের চান্স পাওয়ার হার, এটা তো আমি বলে দিছি। আচ্ছা, প্রশ্নের অ্যানালিসিসের আলোকে মেডিকোর কি কি পরিবর্তন? আমাদের এখানে ফার্স্ট টাইমও পড়ছে, সেকেন্ড টাইমও পড়ছে, এরকম বেশ কিছু স্টুডেন্ট আছে, অথবা ফার্স্ট টাইম আমাদের এখানে ছিল না, পরে আমাদের এখানে আসছে। কি কি চেঞ্জ হবে ফার্স্ট টাইমের পড়াশোনার সাথে আমাদের সেকেন্ড টাইমের পড়াশোনার, কি কি চেঞ্জ হবে? আমরা ফার্স্ট টাইমে যে লেকচারগুলো নিতাম, সেই লেকচারগুলো ছিল বেশ বড় বড়, কারণ আমরা সময় কম পাইছি, এই কম সময়ের ভিতর আমাকে শেষ করতে হবে।
বাট এবার আমরা সময় বেশি পাবো। সো প্রথমেই আমরা যে বড় বড় লেকচারগুলো সেগুলো হয়তো হাফ ক্লাস হবে, মানে হচ্ছে ক্লাসের সংখ্যা বাড়বে। সেকেন্ড টাইমে আমাদের কোর্সের প্রথম পর্বেই প্রায় 57টা ক্লাস প্রথম পর্বে ক্লাসটা থাকবে, এবং ফার্স্ট টাইমের চেয়ে প্রায় এটা ডাবল সংখ্যক ক্লাস। এক জৈব রসায়নের কথাই যদি বলি, জৈব রসায়ন ফার্স্ট টাইমে আমরা 2টা ক্লাসে শেষ করছি, এবার 3টা ক্লাসে শেষ করব। পরিবেশ রসায়ন ফার্স্ট টাইম আমরা 1টা ক্লাসে শেষ করছি, এবার আমরা 2টা ক্লাসে শেষ করব। ক্লাসগুলো হবে ছোট ছোট, বাট নিয়ম কানুন সব থাকবে সেম। প্রত্যেকটা ক্লাসে যে সাবজেক্টের ক্লাস সেটা থাকবে, সাথে তোমাদের এক্সামে ইংলিশ থাকবে, পাশাপাশি জেনারেল নলেজও থাকবে। জেনারেল নলেজ আমরা প্রথমবার শুধুমাত্র বাংলাদেশ বিষয়াবলী বা মুক্তিযুদ্ধ বিষয়াবলী পড়তেছিলাম, পরে এসে আমরা জানলাম না আন্তর্জাতিক কোশ্চেনও থাকতে পারে। এবার তো আমরা জানি, সো আমরা শুরু থেকে আমরা জেনারেল নলেজ নিয়ে বেশি গুরুত্ব দিব। কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, টোটাল জেনারেল নলেজটাকে আবার ঢেলে সাজানো হয়েছে। আরো কিছু চেঞ্জ আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে সাজানো হয়েছে এবারের কোর্স। খেয়াল করো, প্রত্যেক সপ্তাহে আমরা 4 থেকে 5 দিন ক্লাস নিব, প্রতিদিন এক্সাম হবে। কিভাবে এক্সাম হবে একটু পরে আমি বলতেছি। যখন আমাদের সবগুলা চ্যাপ্টার পড়া শেষ হয়ে যাবে, মানে আমাদের প্রথম পর্ব শেষ, তখন আমরা চলে যাব রিভিশন ফেজ এক্সাম, এবং তখন হবে টিউটোরিয়াল ক্লাস। রিভিশন ফেজ এক্সাম কিভাবে হবে, সবগুলা ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে কিছু কঠিন ক্লাস, কিছু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমরা আবার ক্লাস নিব, টিউটোরিয়াল ক্লাস বলি সেটাকে আমরা। এবং রিভিশন ফেজ এক্সাম যে পরীক্ষাগুলো আগে দিয়ে দিছো, যে ক্লাসগুলো করছো সেগুলা থেকে একটু বড় বড় করে। আগে হয়তো শুধু বায়োলজির একটা ক্লাস করছো, শুধু ফিজিক্সের একটা ক্লাস করছো, তার সাথে ইংলিশ আর জেনারেল নলেজ ছিল। বাট যখন আমরা রিভিশন ফেজে চলে যাব, তখন বায়োলজির একটু অংশ থাকবে, সাথে কেমিস্ট্রির একটু অংশ থাকবে, ফিজিক্সের একটু অংশ থাকবে, ইংলিশ জেনারেল নলেজ তো থাকবেই। মানে প্রত্যেকটা পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষার মতো। রিভিশন ফেজ প্রথম পর্বের পরে আমরা শুরু করব। তার পাশাপাশি সাপ্তাহিক ও মাসিক এক্সাম থাকবে। তুমি 3টা বা 4টা ক্লাস করে পড়ে ফেলার পর 1 সপ্তাহ পরেই আমরা একটা উইকলি একটা বড় এক্সাম নেই। 1 মাসে তুমি 12টা বা 14টা ক্লাস যখন করে ফেলবা, এই সবগুলার উপর আবার আমরা মান্থলি রিভিউ এক্সাম নিব। এবং তার চেয়েও বড় কথা যেটা, আমরা বেশ কিছু পরীক্ষা, বড় একদম এক্সাম সেন্টার যেখানে তুমি ফাইনাল পরীক্ষা দিবা, ফাইনাল পরীক্ষার পরিবেশ যেভাবে পাবা, ঠেলাঠেলি করে যেতে হয়, অনেক বেশি ভিড় থাকে, উপরে 6 তলা পর্যন্ত পায়ে উঠতে হয়, এভাবেই তো পরীক্ষাগুলো দিছ। এই যে অবস্থাটা, এইটা যাতে তোমাদের অসুবিধা না হয়, আমরা শুরু থেকে বেশ কিছু পরীক্ষা আমরা বড় বড় এক্সাম সেন্টার, যেগুলো কিনা ফাইনাল পরীক্ষার এক্সাম সেন্টার হিসেবে থাকবে, ও জায়গায় আমরা পরীক্ষাগুলো নিব। ওকে, প্রাথমিক প্রস্তুতি তো বলেই দিলাম ভাইয়া। এর ভিতরে বইগুলা আমরা ফার্স্ট টাইমে যে বইগুলা পড়তে পারছি, সেকেন্ড টাইম সেই বইগুলাই থাকবে, বাট সাথে আর একটু ডিটেলস পড়ানো হবে। ধরো কেমিস্ট্রির কথায় যদি বলি, হাজারি স্যারের বইটা মেন, আমি হাজারি স্যারের বই পড়াবো ক্লাসে, বাট পাশাপাশি কবির স্যারের বইয়ের কিছু কথাবার্তাও আমি এখন পড়াই দিব। যেহেতু আমরা সেকেন্ড টাইমার, আমরা সময় পাচ্ছি বেশি, সো আমরা মেনলি জানি হাজারি স্যারের বই থেকে কোশ্চেন আসে, কিন্তু আমরা রিস্ক নিব না, সময় বেশি পাচ্ছি যেহেতু। ক্লাসে আমরা হাজারির পাশাপাশি কবির স্যারের বই থেকেও যদি কিছু এক্সট্রা পড়ানো থাকে, বেশি কিছু থাকে, সেগুলোও ক্লাসে পড়াই দিব। প্রথম পর্বে এই ক্লাসগুলো যখন আমরা শেষ করব, দেখো এখানে বলা আছে শেষের পরে প্রত্যেক দিনই কিন্তু এক্সাম হবে 100 মার্কসের। যেদিন যেই ক্লাস, সাপোজ ধরো আজকে একটা ক্লাস হলো, সেখান থেকে 85 মার্কসের ওই সাবজেক্টের কোশ্চেন থাকবে, ইংরেজির একটা টপিকস দেয়া থাকবে, সেই টপিকস তুমি নিজে পড়ে আসবা, সেখান থেকে 10 মার্কসের কোশ্চেন আসবে, এই যে এই জায়গাটা আমি দেখাচ্ছি। এবং জেনারেল নলেজের একটা টপিক দেয়া থাকবে, সেখান থেকে 5 মার্কসের, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। এবং যেদিন ক্লাস হয়ে গেল, পরের দিনই অনলাইনে একটা 50 মার্কসের স্পেশাল এক্সাম হবে। যে এক্সামগুলো, মানে যেটা থেকে তুমি বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলা, সেগুলা বাসায় বসে কোচিংয়ে আসার আগে একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। ঠিক আছে, প্রতি 4টা লেকচার শেষে একটা রিভিউ পরীক্ষা নেওয়া হবে। 12টা বা 14টা ক্লাস শেষে একটা মান্থলি এক্সাম, ট্রায়াল এক্সাম, এভাবে বড় বড় এক্সাম নেওয়া হবে। প্রথম ধাপ শেষ হবে প্রায় 4 থেকে 5 মাস সময় লাগবে আমাদের। আমরা যদি ফেব্রুয়ারিতে শুরু করি, আমরা মোটামুটি মে বা জুন মাসের ভিতরে আমরা প্রথম ধাপ শেষ করে ফেলতে পারবো। পরবর্তীতে আমরা যাব রিভিশন ফেজে, যেখানে আমি বলছি টিউটোরিয়াল ক্লাস বা ইম্পর্টেন্ট ক্লাসগুলো আবার নেওয়া হবে। এবং গোল্ডেন ব্যাচ এক্সাম থাকবে। গোল্ডেন ব্যাচ এক্সাম কিরকম, ওই যে
বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি মিলিয়ে সাথে ইংলিশ জেনারেল মিলিয়ে প্রত্যেকটা যে 100 মার্কসের ফাইনাল পরীক্ষার অনুরূপ যে পরীক্ষা, সেটাকে আমরা বলি হচ্ছে গোল্ডেন ব্যাচ এক্সাম। ঠিক আছে, পরবর্তীতে মডেল টেস্ট শুরু হয়ে যাবে, তোমরা মডেল টেস্ট পরীক্ষা দিবা এবং এইভাবে করতে করতে দেখা যাবে যে আমাদের ফাইনাল পরীক্ষা চলে আসছে। অনলাইনে করব না অফলাইনে করব, দুভাবে আমাদের প্রোগ্রাম চালু থাকবে। তোমরা অফলাইনে আমাদের ব্রাঞ্চগুলোতে এসে ক্লাসগুলো করতে পারো, কারো যদি আসতে অসুবিধা থাকে তারা অনলাইনে ক্লাসগুলো করতে পারো, অথবা কেউ যদি চাও তুমি অনলাইনে ভর্তি আসো, আমাদের ওই যে বড় বড় পরীক্ষাগুলো হয় মেইন এক্সাম সেন্টারে, চাইলে তোমরা অফলাইনে এসে সেই পরীক্ষাগুলো দিতে পারবা। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ আন্তরিক থাকবো, যেভাবে সহযোগিতা দরকার সেভাবেই করব। বাট আমি বলবো অফলাইনে করাটা বেটার, বাট যদি অসুবিধা হয় অনলাইনেও করতে পারো। এবার নতুন ভাগে দাগানো টেক্সট বুক। গতবার আমরা ফার্স্ট টাইমে যেভাবে বইটা দাগাইছি, স্বাভাবিকভাবে ফার্স্ট টাইমে আমরা এত বেশি পড়তে পারতাম না, এত ডিটেলস সময় ছিল না। বাট সেকেন্ড টাইম আমরা কম পড়বো, একটা চ্যাপ্টারের হয়তো অর্ধেক করে একটা ক্লাস হবে। সো বইগুলো আরো বেশি ডিটেলস দাগানো থাকবে, একদম আরো বেশি মার্ক করা থাকবে। এবং এই বইগুলা যদি তুমি পড়তে পারো ভাইয়া, তোমরা তো একবার ভর্তি পরীক্ষা দিছো এবং এটাও জানো মেন বই থেকে কোশ্চেন হয়। সো এই বইগুলা যদি তুমি ভালো মতো এবার পড়ে ফেলতে পারো, সাথে আমাদের যে হেল্পটা এটা যদি নাও, চান্স নিয়ে আমি মনে করি না খুব বেশি ভাবতে হবে তোমাদের। সেম দাগানো বইটা আমি একটু দেখাই দিলাম। এবার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এক্সাম, যত সংখ্যক এক্সাম দেয়া যায়। আজকে একটা ক্লাস করে গেলা, পরের দিনই তুমি অনলাইনে একটা 50 মার্কসের পরীক্ষা দিবা, তারপরের দিন অন্য ক্লাস করতে যখন আসবা তার আগে 100 মার্কসের একটা পরীক্ষা দিবা, 7 দিন পরে একটা উইকলি এক্সাম দিবা, 1 মাস পরে একটা মান্থলি এক্সাম দিবা, তার কিছুদিন পর গোল্ডেন ব্যাচ এক্সাম দিবা, তারপর তুমি এক একটা চ্যাপ্টার কমপক্ষে 8 থেকে 10 বার পরীক্ষা দিবা। এবং আমাদের সিস্টেমটা সেভাবেই করা আছে। তুমি 8 থেকে 10 বার যদি পরীক্ষা দাও, 10 বার যদি রিভিশন দাও, তোমার প্রিপারেশন নিয়ে আসলে খুব বেশি ঝামেলা বা কোনো সীমাবদ্ধতা থাকবে না। রিভিশন ফেজ সম্পর্কে আমি অলরেডি বলে দিছি, আমরা যখন প্রথম পর্ব শেষ করব তারপর আমরা রিভিশন ফেজে যাব, ওটাকে আমরা গোল্ডেন ব্যাচ এক্সাম বলি। বায়োলজি স্পেশাল প্ল্যান কেন? প্রত্যেক বছরে আমরা দেখতেছি বায়োলজি আরো ডিপ থেকে ডিপ, আরো অনেক ডিটেলস জানতে হয়। এই কারণে আমরা এবার বায়োলজি নিয়ে আরো বেশি চিন্তা করতেছি। বায়োলজি আরো যত ভালোভাবে করা যায়, বায়োলজি গতবারের চেয়ে আরো ডিটেলস ভাবে পড়ানো যায় কিনা, আরো সিনিয়র টিচারদের দিয়ে আরো আন্তরিকভাবে পড়ানো যায় কিনা, এই কারণে এবার আমরা বায়োলজিটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে নিতেছি। এই কারণে আমরা বলতেছি এটা বায়োলজি স্পেশাল প্ল্যান। এক্সাম সেন্টারে অ্যাডমিশন টেস্টের অনুরূপ পরিবেশে এক্সাম দিবা, সেটা তো বললামই। এবং সেটা মোটামুটি ফাইনাল পরীক্ষা আসার আগে এক একটা স্টুডেন্ট, সেকেন্ড টাইমের স্টুডেন্ট 8 থেকে 10 বার, 12 বার বা আরো বেশি সংখ্যক দেখা যাবে এতবার তারা ফাইনাল পরীক্ষার অনুরূপ পরীক্ষা দিবে। ফাইনাল পরীক্ষা তার কাছে ফাইনাল পরীক্ষা মনে হবে না, মনে হবে মেডিকোরই কোনো একটা পরীক্ষা হয়তো দিতে আসছি। আমাদের সকল ব্রাঞ্চে সেম সার্ভিস। তুমি ঢাকার যদি বলো, ঢাকার বাইরের ব্রাঞ্চ যদি বলো, একই রকম সার্ভিস, একই রকম সবকিছু। ইভেন ঢাকার যে টিচাররা, সেম টিচার অন্যান্য ব্রাঞ্চে যে ক্লাসগুলো নেয়। সো কোন ব্রাঞ্চে ভর্তি হব এটা নিয়ে আসলে কোশ্চেন করাটাই উচিত না, কারণ তুমি ঢাকার বাইরের ব্রাঞ্চে বসে যে সার্ভিসটা পাবা, ঢাকাতে এসো সেম সার্ভিস পাবা। আমি বলবো তাহলে তোমার বাসার কাছাকাছি যে ব্রাঞ্চটা, সেটাতে ভর্তি হয় ভালো, কারণ রাস্তাতে সময় নষ্ট হবে। দূরের ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ কোনটা? মেডিকোর। মেডিকোর কোনো মেইন ব্রাঞ্চ নাই, প্রত্যেকটা ব্রাঞ্চই মেইন ব্রাঞ্চ। ফার্মগেট স্পেশাল ব্রাঞ্চ? নো। মেডিকোর প্রত্যেকটা ব্রাঞ্চ স্পেশাল। তোমার বাসার কাছে যে ব্রাঞ্চটা, তুমি সেখানেই ভর্তি হবা। টিচারদের কথা যদি বলি, মেডিকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, মেডিকো কিভাবে টিকে আছে তার টিচারদের কারণে। আন্তরিকতা, যেভাবে হেল্প করা দরকার, যা যা করা দরকার, আমাদের টিচারদের এই কোয়ালিটিগুলো আছে। তুমি টিচারদের সম্পর্কে যদি জানতে চাও, মেডিকোর যারা চান্স প্রাপ্ত, যারা চান্স পায়নি মেডিকোতে পড়েও, তাদের ক্ষেত্রেও কোশ্চেন করতে পারো। বেস্ট টিচার যদি বলা হয়, মেডিকোতে আছে। সো টিচাররা, এই বেস্ট টিচাররা এবং সিনিয়র মোস্ট টিচাররাই তোমাদেরকে সেকেন্ড টাইমে সাপোর্ট দিবে।
অফিসিয়াল স্টাফদের কথা যদি বলি, মেডিকোর প্রত্যেকটা স্টাফ বেশ আন্তরিক। তোমাদের যা যা দরকার, যে কোনো সমস্যায় আমাদের টিচারদের সাথে, স্টাফদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারবা। কোর্স প্ল্যানটা একটু যদি দেখাই আমি, আমাদের কোর্স প্ল্যানটা কেমন হবে। সাপোজ খেয়াল করো, প্রাণী বিজ্ঞান, এখানে 1, 2, 3, 4 প্রত্যেকটা চ্যাপ্টারের অংশগুলো ভাগ করা আছে। 1 নাম্বারটাই যদি বলি, পরিপাক ও শোষণ থাকবে লেকচারে, সাথে ইংলিশের বেসিক প্রিপোজিশনের অংশটা থাকবে এবং প্রাচীন বাংলার ইতিহাস। এই অংশটা মিলে আমাদের লেকচার নাম্বার 1 হবে। তোমাদের কোন দিন কি ক্লাস হবে আমরা রুটিনে দিয়ে দিব, এই অনুযায়ী তোমরা বই নিয়ে আসবা, সেই অনুযায়ী ক্লাস থেকে পড়ে যাবে এবং পরের দিন 1 নাম্বার লেকচার যদি থাকে সেটার উপর তুমি পরের দিন এসে পরীক্ষা দিবা আগে, তারপর আবার নতুন লেকচার যেটা সেই অনুযায়ী ক্লাস চলতে থাকবে। নতুন ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? আচ্ছা, কবে থেকে শুরু হবে সেটা শুরু করার আগে আমরা যেটা করতে চাচ্ছি, আগে তোমাদেরকে কিছু ফ্রি ক্লাস দিতে চাচ্ছি। আজকে 12 তারিখ, 16, 17 তারিখ, পাশাপাশি 18, 19 আমরা ব্রাঞ্চ অনুযায়ী তোমাদেরকে মেসেজে জানিয়ে দিব কিছু ফ্রি ক্লাস রাখবে। এরপর থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, একদম কমপ্লিটলি রানিং হয়ে যাবে। এবং তোমরা কে কোন ব্রাঞ্চে ফ্রি ক্লাসটা করতে চাও এটা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবা, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। সো আমরা বলতে পারি আমি 16 তারিখ থেকে শুরু করতেছি 2টা ফ্রি ক্লাস, সবাই আসতে পারবা, সবাই জয়েন করতে পারবা এবং তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে সরাসরি তখন আমাদেরকে করতে পারবা। তারপর থেকে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। ওকে, এবার আর কিছু কথা যদি বলি, আমি তোমাদের মতো এই জায়গায় থাকলে কি করতাম এই অবস্থায়। সাপোজ আমি কোথাও চান্স পাই নাই, আমি কি করব এখন? সামনে তো আরো ভর্তি পরীক্ষা আছে, সেগুলা কি দিব না? অবশ্যই দিব। আমি তোমার মতো থাকলে যেটা করতাম ভাইয়া, আমি এখন থেকে শুরু হয়ে যেতাম ভর্তি পরীক্ষার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষা। যেহেতু ডাক্তার হতে চাই, ডাক্তার হওয়ার স্বপ্নটা এখনো আছে, আমি শুরুতেই ভর্তি হয়ে যেতাম, মেডিকেলের জন্যই পড়াশোনাটা শুরু করতাম। আর মেডিকেলের যে পড়াগুলা বা ক্লাসগুলা সেগুলো তো অন্যান্য ভর্তি পরীক্ষাতেও থাকবে না। সো সেম পড়া দিয়ে আমি বাকি ভর্তি পরীক্ষাগুলো দিতে থাকতাম, বাট আমি ভর্তি হয়ে ক্লাস করা শুরু করে দিতাম। মেডিকোর বা যেখানেই করি আমরা ক্লাসের পাশাপাশি ভর্তি পরীক্ষা যখন শেষ, কোনো এক জায়গায় যদি চান্স পেয়ে যায়, আমি সে জায়গায় ভর্তি থেকে ও জায়গায় ক্লাস কন্টিনিউ করতাম না, আমি আবার এখানেই গুরুত্ব দিয়ে আমি আমার সেকেন্ড টাইম প্রিপারেশনটা চালিয়ে যেতাম। এবং ফাইনালি যে পরীক্ষাটা সেটার জন্য আমি মেডিকেলের জন্য গুরুত্ব দিতাম। সো আশা করি তোমরা এখন যথেষ্ট বড়, তোমাদের ফ্যামিলির সাথে কথা বলো, কথা বলে কি করা উচিত, আমি বলবো সময় নষ্ট করা উচিত না। যদি সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা থাকে, শুরু থেকেই এই যুদ্ধে চলে আসা উচিত। এবং প্রাইভেট মেডিকেলের কথা যদি বলি, সেকেন্ড টাইম দিলে তোমার লাভ কি এবং প্রাইভেটে খরচের ব্যাপারটা আমি একটু বলে দিই। এই বছর যারা প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবে, সরকার একটা ফিক্স পেমেন্ট নির্ধারণ করে দিয়েছে, সেটা প্রায় 22 লাখ প্লাস এরকম। পাশাপাশি তাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু বেতন থাকে এবং মেডিকেল কলেজ ওয়াইজ এই বেতনগুলা 10,000, 12,000 এরকম হয়। তুমি 5 বছর, তার মানে 60 মাসে আরো প্রায় 6-7 লাখ প্লাস অন্যান্য মিলিয়ে 30 লাখ প্লাস প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে। সে জায়গায় তুমি যদি সেকেন্ড টাইম আর একটু চেষ্টা করো, একটু কষ্ট করে আন্তরিকতার সাথে যদি পড়ো এবং আল্লাহর উপর যদি ভরসা রাখো, সৃষ্টিকর্তার উপর যদি ভরসা রাখো, সৃষ্টিকর্তা তো পরিশ্রমীদের সাহায্য করে, তাই না ভাইয়া? তাহলে এই যে খরচটা, এই যে ঝামেলাগুলা, ইভেন প্রাইভেট মেডিকেলও বলবো না, প্রাইভেট ভার্সিটি বা অন্যান্য যাই বলি, অনেক অনেক খরচ। সে জায়গায় সরকারিতে যদি চান্স পাও, এই বছর ডিএমসিতে ভর্তি হওয়ার ফিস ছিল 11,000 টাকা এবং বেতন দিতে হয় না আগে। এই 11,000 টাকার ভিতরেই বেতন টেতন সব কিছু ইনক্লুডেড থাকে। এর 4টা প্রফের আগে 3-4 হাজার টাকা করে, তাতে তুমি পুরো মেডিকেল লাইফ 50,000-এর নিচে শেষ করে ফেলতে পারবা। সো আমি বলবো বুদ্ধিমান তারাই যারা চিন্তা ভাবনা করে আগায়, যারা সময়ের কাজ সময় মতো করে। একবার আমি খারাপ করছি, কেন করছি আমি জানি না, আমি চান্স পাই নাই, মেনে নিতে হবে, বাস্তবতা মেনে নাও, ওকে মেনে নিলাম, বাট আমি এই অবস্থা থেকে আমাকে চেঞ্জ করতে চাই। তাহলে কি করবো ভাইয়া?
তুমি আগের অবস্থা থেকে নিজেকে চেঞ্জ করতে হলে ফার্স্ট কথা তুমি নিজেকে চেঞ্জ করো। যে সময়গুলো তুমি প্রথমবার নষ্ট করছো, বন্ধুদের সাথে আড্ডাবাজি করে নষ্ট করছো, ফেসবুক দেখে নষ্ট করছো, টিকটক দেখে রিলস দেখে নষ্ট করছো, এগুলা বাদ দাও। 100% সময় তুমি এবার পড়াশোনার পিছে দাও। তুমি যদি পরিশ্রম করো, স্বাভাবিকভাবে বেশি সময় পাচ্ছ, পুরো সময়টা যদি তুমি কাজে লাগাইতে পারো, অ্যাজ এ সেকেন্ড টাইমার আমি বলবো চান্স না, শুধু চান্সের চিন্তা করলে হবে না তো, ডিএমসিতে চান্স পাইতে হবে। আমি এভাবে প্রিপারেশন নিব। এবং যারা ডিএমসিতে পড়ে, তোর আমার মতোই তো নাকি নাকি এক্সট্রা কিছু আছে? পরিশ্রমী জাস্ট কিছু না, তারা সময় মতো পরিশ্রম করে। তোমাদের মতো অনেকেই এখন হয়তো তোমরা সেকেন্ড টাইমার মন খারাপ অবস্থায় আছো 2026 সালের এই সময়ে, তোমাদের ভিতরে অনেককে আমি জানি তোমরা পারবে, তোমরা ডিএমসিতে চলে আসতে পারবে। সো মন খারাপ করার কিচ্ছু দরকার নাই। মন খারাপ কোনো সমাধান না, কখনোই মন খারাপ কোনো সমাধান না। সমাধান আছে পরিশ্রমের ভিতর। যা হয়ে গেছে তাকে যেতে দাও। এবার সামনে থেকে সামনের দিকে চিন্তা করো। তুমি নতুন করে আবার শুরু করো, ইনশাল্লাহ পারবে তুমিও। আমার কথা আমি শেষ করতেছি। রাগিবের যদি কিছু কথা থাকে, রাগিব বল। অনেক ধন্যবাদ রনি ভাইকে। ভাইয়া অনেক সুন্দর করে তোমাদের কাছে আমাদের আজকে যে কোর্সের যে প্রেজেন্টেশন বা ক্লাসগুলো কিভাবে হবে, তোমাদের যে কোশ্চেন যেগুলো তোমাদের মাঝখানে অ্যারাইজ করে যে কোন কোন ব্রাঞ্চে আমরা ক্লাস করতে পারবো, সবকিছু ভাইয়া তোমাদের কাছে খুব ডিটেলসে শেয়ার করছেন। এবং ভাইয়া কিছু কিছু এক্সেপশনাল পয়েন্টস উল্লেখ করেছেন যে এইবারের কোর্সে আমরা কিভাবে নতুনভাবে কিছু কিছু জিনিস ইনক্লুড করেছি। ভাই একটু যেমন বললেনই, যেমন যে বায়োলজিতে আমরা খুব একটা প্রিমিয়াম কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি। তারপরে হলো তোমাদের বইগুলোকে, আমরা যেহেতু ফার্স্ট টাইম খুব একটা বেশি পড়াশোনা করতে পারি না, বইগুলোকে একটু বেশি ডিপলি আমরা কিভাবে দাগিয়ে পড়তে পারি এটা তোমাদের জন্য থাকছে। প্লাস টিচারদের কথা তো বললেনই ভাইয়া, যে তোমাদের মাঝখানে অনেকে হয়তো মানে এমন কেমন একটা দ্বিধান্ত কাজ করতে থাকে যে আগের বার তো রংপুরে কোচিং করেছি, চান্স হয়নি, এবার তাহলে ফার্ম গেটে চলে আসি। এরকম একটা ভাইয়া যেটা বললেন যে ফার্ম গেটে যেই ভাইয়া কিংবা আপুটি ক্লাস নেবেন, সেই সেম ভাইয়া আপুই তোমাকে রংপুরে গিয়ে অথবা বলো তোমার চিটাগাঙে গিয়ে বা ময়মনসিংহে গিয়ে তারাই ক্লাস নেবেন। সো তোমাদের কিন্তু এই যে কোচিং চেঞ্জ করা বা ব্রাঞ্চ চেঞ্জ করা কিন্তু কোনো দরকার পড়ছে না। তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসি সেই সেম ফ্যাসিলিটিসটা অনলাইনে পাচ্ছ, কিংবা তোমার পাশের যে কোনো ব্রাঞ্চে গিয়ে অফলাইনেও সেই ফ্যাসিলিটিসটা অ্যাভেল করতে পারছো। তো ভাই উল্লেখ করছেনই, তো আমি বলবো যে তোমাদের মন অনেকের অনেক খারাপ, যারা চান্স পাওনি, অনেকে হয়তো ভাবছো যে এবার যেহেতু হলো না আর মানে হবেই না। আমি বলবো এই সকল চিন্তাভাবনা বাদ দিয়ে এখনই পারলে তোমরা বসে পড়ো পড়াশোনার ক্ষেত্রে। কেন ভাই যেটা বললেন যে মন খারাপের মধ্যে কোনো সলিউশন নাই, আমাদেরকে সলিউশন খুঁজতে হবে আমাদের অধ্যবসায় দিয়ে। তো তোমরা যে খুব ভালো মতো করে লেগে থাকো আমাদের এই কোর্সে, তোমাদেরকে নিজেরা ইনরোল করে তোমাদের প্রিপারেশনটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। তো যেহেতু ভাই বললেনই যে ক্লাস শুরু হচ্ছে 16 তারিখ থেকে, তোমাদেরকে বলবো খুব দ্রুত তোমাদের বাসার পাশের ব্রাঞ্চ থেকে অফলাইনেই ইনরোল করে ফেলো। ভাই যেটা বললেন, কারণ অফলাইনে টিচারের সামনে ক্লাস করার যে এক্সপিরিয়েন্সটা, সেটা কখনোই তুমি অনলাইনে পাবা না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অফলাইন কোর্সটাতে ইনরোল করে ফেলো। অ্যান্ড তোমাদের প্রতি অনেক অনেক বেশি শুভকামনা। এবার স্বপ্ন জয় তোমাদেরই হবে। তো এটা বলে আমি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।